পারি, অর্থাৎ আইএলসে আমাদের টার্গেট রাখতে হবে এক ডিলে দুইটি পাখি শিকার করার। এর ম্যান নিডিং ওয়ার্ক নিয়ে কোনো কথাই পাই না, আমরা এটাকে এলিমিনেট করতে পারি ইজিলি। একটা এমসিকিউ আনসার করার পর আমরা ওই একই প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফ ম্যাচিং এর আনসার করতে পারছি। ওকে, আমরা এক ডিলে দুইটি পাখি শিকার করে ফেলি। Assalamu alaikum everyone. Welcome to my another video on the IELTS reading module. The title of today's passage is The California Gold Rush of 1849. তার মানে হচ্ছে ক্যালিফোর্নিয়াতে হয়তো গোল্ড পাওয়া গিয়েছিল 1849-এ এবং মানুষ ওই দিকে ছুটে চলেছিল। এরকম একটা বিষয় নিয়ে আজকের এই প্যাসেজটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই প্যাসেজে রয়েছে তিনটা ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন টাইপস। সাধারণত যেই প্যাসেজগুলোতে তিনটা ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন টাইপস থাকে ওই প্যাসেজগুলো একটু হার্ড হয়ে থাকে, সময়ের ভিতরে শেষ করা একটু কঠিন হয়ে পড়ে। তো এইখানে প্রথমে যে কোয়েশ্চেন টাইপস আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে গিয়ে 28 to 31, এগুলো হচ্ছে এমসিকিউ, অর্থাৎ এইখানে 4টা এমসিকিউ রয়েছে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এমসিকিউ কিন্তু অনেক হার্ড একটা কোয়েশ্চেন টাইপস, লিস্ট অফ রিডিংসের পরই কিন্তু এটা 2 নম্বরে রয়েছে ডিফিকাল্টিজের দিক দিয়ে। ওকে, তারপর এখানে আছে প্যারাগ্রাফ ম্যাচিং, এটাও কিন্তু অনেক কমপ্লেক্স, এটা অনেক সময় নিয়ে নেয় আমাদের। সো 32 to 36 হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং। তারপর এখানে আরও 4টা গ্যাপ ফিলিং রয়েছে, অর্থাৎ সামারি কমপ্লিশন। ওকে, সো 3টা ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন টাইপস। এই ধরনের প্যাসেজ যখন আমরা দেখি যেখানে 3টা ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন টাইপস আমাদেরকে সলভ করতে হয়, এইরকম প্যাসেজ সাধারণত 2 নম্বর প্যাসেজ এবং 3 নম্বর প্যাসেজ হয়ে থাকে আইএলস রিডিংয়ে। সো এগুলো একটু জটিল হয়ে থাকে এবং সময়ের ভিতরে সলভ করা একটু কঠিন হয়ে যায়। সাধারণত স্টুডেন্টরা এইগুলো সলভ করে প্রথমে তারা এমসিকিউ সলভ করবে, এখান থেকে কিওয়ার্ডস আন্ডারলাইন করবে 28, 29, তারপর একটি করে স্ক্যান করে একটা প্যারাগ্রাফ থেকে হয়তো আনসার করবে। এমসিকিউর আনসারগুলো কিন্তু একই প্যারাগ্রাফ থেকে 2টা বা 3টা প্রশ্নের আনসার খুবই কমই হয়, যদি না প্যাসেজটা অনেক বড় হয়ে থাকে। তার মানে একটা এমসিকিউর আনসার একটা প্যারাগ্রাফ থেকে আসবে, তারপরে থেকে আসবে, এগুলো ধারাবাহিকভাবে আসে। তো সাধারণত স্টুডেন্টরা 4টা এমসিকিউর জন্য হয়তো 4টি প্যারাগ্রাফ পড়বে, হয়তো প্যারাগ্রাফ A B C D। ওকে, তো 4টা এমসিকিউ আনসার করার পর 4টা প্যারাগ্রাফ তাদের পড়া হয়ে যাবে। তারপর তারা আসবে এই যে এইখানে রয়েছে প্যারাগ্রাফ ম্যাচিংয়ের জন্য। যখন তারা প্যারাগ্রাফ ম্যাচিংয়ে আসবে, যদি আপনাদের প্যারাগ্রাফ ম্যাচিং নিয়ে ধারণা না থাকে আমি একটু বলতে চাই। দ্য টেক্সট হ্যাজ 7 সেকশনস, অর্থাৎ এই টেক্সটে এই প্যাসেজে 7টা সেকশন রয়েছে এ থেকে জি পর্যন্ত। এই 32 to 36 পর্যন্ত এইখানে কিছু স্টেটমেন্ট দেয়া আছে, এই কথাগুলো কোন প্যারাগ্রাফে আছে সেইটাই সিলেক্ট করা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ ম্যাচিং। অর্থাৎ আপনি 32 নম্বর প্রশ্নের আনসার যদি প্যারাগ্রাফ বা 32 নম্বর প্রশ্নের ইনফরমেশন যদি প্যারাগ্রাফ এতে পেয়ে থাকেন তাহলে আপনি আনসার হিসেবে শুধু লিখবেন এ, দ্যাটস অল। এইটাই হচ্ছে প্যারাগ্রাফ ম্যাচিং, ঠিক আছে। স্টুডেন্টরা অলরেডি এমসিকিউর জন্য 4টা প্যারাগ্রাফ পড়ে আসছে। তো এই যে এইখানে যে প্রশ্ন 32 থেকে 36 পর্যন্ত এইগুলা কিন্তু ওই 7টি প্যারাগ্রাফ থেকেই আসবে, অর্থাৎ এমসিকিউ এর জন্য যে প্যাসেজগুলো পড়া হয়েছে, যে প্যারাগ্রাফগুলো পড়া হয়েছে ওইগুলা থেকেও আসতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? এই প্যাসেজটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই প্যাসেজ থেকে শিখব কীভাবে আমরা ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন টাইপস একসাথে আনসার করতে পারি, অর্থাৎ আইএলসে আমাদের টার্গেট রাখতে হবে এক ডিলে দুইটি পাখি শিকার করা, ঠিক আছে। 2টি তো কম হয়ে যায়, আমাদেরকে প্রায় টার্গেট রাখতে হবে এক ডিলে যতটা পাখি শিকার করা যায়, 2টা 3টা 4টা, ঠিক আছে। অর্থাৎ একটি প্যারাগ্রাফ আমরা একবারই পড়বো এবং ওই অংশ থেকে যা আনসার চলে আসছে তা একবারই করে ফেলবো সব প্রশ্নের, ঠিক আছে। আমরা বারবার একই প্যারাগ্রাফ যদি পড়ি, অর্থাৎ এমসিকিউ এর জন্য আপনি 4টা প্যারাগ্রাফ পড়লেন, ওই 4টা প্যারাগ্রাফ আবার প্যারাগ্রাফ ম্যাচিং প্রশ্নগুলো সলভ করার জন্য পড়লেন, তাহলে আপনাকে একটি প্যারাগ্রাফ 2বার পড়তে হলো। আবার যদি ওই প্যারাগ্রাফটা এই যে গ্যাপ ফিলিংয়ের জন্য আবার পড়তে হয়, তাহলে একটা জায়গা আপনাকে 3বার পড়তে হচ্ছে। আপনি 3টা ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপস আনসার করার জন্য 3বার একটি জায়গা পড়লেন, তাহলে এত সময় কোথায় আপনার? ইউ হ্যাভ অনলি 20 minutes for solving a passage and you have to transfer the answer within this time, so it's gonna be so tough. So একটা প্যারাগ্রাফ 3বার পড়বো না, আমরা একটা প্যারাগ্রাফ একবারই পড়ে সবগুলো আনসার করে ফেলবো, একবার পরে আমরা সবগুলো আনসার করে ফেলবো। সো আমরা দেখি আজকে কী করা যায়। প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে এই এমসিকিউর আনসারগুলো কোত্থেকে আসছে সেইটা লোকেট করব। তারপর আমরা দেখব প্যারাগ্রাফ ম্যাচিংয়ের আনসারগুলো কোত্থেকে আসছে, তারপর আমরা দেখব গ্যাপ ফিলিংয়ের আনসারগুলো কোত্থেকে আসছে, ঠিক আছে। তো প্রথমে আমরা এমসিকিউর জন্য কী করব, আমরা কিছু কিওয়ার্ডস লোকেট করব। সো কিওয়ার্ডস লোকেট করার ক্ষেত্রে আমরা দেখব প্রশ্নের মধ্যে কোনো নাম বা কোনো সাল বা এরকম কিছু রয়েছে কি না। আমরা যদি 28 নাম্বার প্রশ্নের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি এইখানে
একটা নাম পাওয়া যায় মার্শালস ডিসকভারি, ওকে, একজনের নাম। তারপরে যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে ইউএস, বিকজ এখানে দুইটা কিওয়ার্ডস, এটা হচ্ছে 1 নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বার কিওয়ার্ডস, আমরা এখানে দুইটা কিওয়ার্ডস পেলাম। সো আমরা এখন এই কিওয়ার্ডসগুলো নিয়ে স্ক্যান করব পেসেজের কোথায় এই কিওয়ার্ডসগুলো পাওয়া যায়, ঠিক আছে। যেই জায়গাতে আমরা কিওয়ার্ডসগুলো পাবো ওই জায়গাটা বা এর আশপাশে একটু দেখে আমরা এগুলোর আনসার করে ফেলতে পারবো। আমরা প্যারাগ্রাফ এ থেকে যদি স্ক্যান করি তাহলে প্রথম লাইনে আমরা দেখতে পাই মার্শাল। আরেকটা জিনিস এমসিকিউ সম্পর্কে আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে এমসিকিউ সাধারণত বলে দেয়, অর্থাৎ এক এমসিকিউ এর প্রশ্নের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস দেয়া থাকে সহজে এইগুলাকে লোকেট করার জন্য। অনেক সময় প্রশ্নের মধ্যে বলেই দেয় যে হ্যাঁ আপনি প্যারাগ্রাফ এ পড়ে এই প্রশ্নটা আনসার করেন, প্যারাগ্রাফ সি দিয়ে রাইটার কী বোঝাতে চাইছে ওইটা পড়ে এই এমসিকিউটা আনসার করেন, এইভাবে বলে দেয়, অথবা নাম দিয়ে দে, অথবা সাল দিয়ে দে, এইভাবে এমসিকিউগুলো দিয়ে দেয় যাতে স্টুডেন্টরা ইজিলি লোকেট করতে পারে। আর না হলে কিন্তু এমসিকিউ লোকেট করা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যেত আমাদের জন্য। ওকে, তাহলে আমরা প্রথমেই আমরা মার্শাল কারো নাম পেলাম, অর্থাৎ 1 নাম্বার কিওয়ার্ডসটা আমরা ম্যাচ করতে পারলাম। ওকে, তারপর কী আছে, তারপর আমাদের ইউএসটা খুঁজে বের করতে হবে। ওকে, সো এখানে আমরা আমেরিকা কিওয়ার্ডসটা পাই। ওকে, তারপরে এই যে ইউনাইটেড স্টেটস আছে। ওকে, সো এই মার্শাল থেকে এই ইউনাইটেড স্টেটস এতটুকু পর্যন্ত যদি আমরা পড়ি তাহলে আমরা হয়তো বা ওকে এই এমসিকিউটার আনসার করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এতটুকু জায়গা যদি আমরা এমসিকিউ এর জন্য নির্ণয় করে রাখি, ওকে, তাহলে ওকে এতটুকু জায়গা থেকে এমসিকিউটা চলে আসছে। ওকে, আমরা পরে দেখবো এমসিকিউ কীভাবে আনসার করতে হবে। ওকে, ফাইন। তারপরে আমরা একটু দেখবো 29 নম্বর প্রশ্ন, এইটা কোথা থেকে আসছে। সো আমরা জানি একটু আগেই বলছি এগুলো ধারাবাহিকভাবে আসে, তারপরে প্যারাগ্রাফ থেকে আসতে পারে। ওকে, আমাদেরকে আবার কিওয়ার্ডস লোকেট করতে হবে। এখানে একটা শাল দেয়া আছে কিওয়ার্ড হিসেবে, সো আমরা নাম, শাল এগুলাকেই সিলেক্ট করবো, ঠিক আছে। সো আরেকটা কিওয়ার্ড নিতে পারি, সেটা হচ্ছে রিয়েকশন, অর্থাৎ হোয়াট ওয়াজ দ্য রিয়েকশন ইন 1848 টু দ্য নিউজ। একটা নিউজের রিয়েকশন কী ছিল, আমাদের মেইন কিওয়ার্ডসটা হচ্ছে এই শালটা। 2 নম্বরে আমরা নিউজ রাখতে পারি, এটা আসলে ওরা প্যারাফ্রেজ সাধারণত করতে পারবে না বা ওদের জন্য একটু কঠিন হয়ে যাবে বিষয়টা। তারপর আমরা রিয়েকশনটা রাখলাম 3 নম্বরে। ওকে, এই 3টা জিনিস কোথায় পাওয়া যায়, কোথায় আছে সেটা আমরা দেখব। আমরা প্যারাগ্রাফ বি এর দিকে তাকালেই আমরা 2 নম্বরেই দেখতে পারি মার্চ 1848, অর্থাৎ আমাদের 1 নম্বর কিওয়ার্ডসটা এইখান থেকেই চলে আসছে। তারপর নিউজ পেপার বা এই যে নিউজ এইখানে রয়েছে। ওকে, ফাইন। তারপর আমাদের একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে রিয়েকশন। রিয়েকশন কিওয়ার্ডসটা কোথায় রয়েছে, হ্যাঁ, দ্য ইনিশিয়াল রিয়েকশন, এই যে এই জায়গা থেকে রিয়েকশন। ওকে, আমরা এখানে 3টি কিওয়ার্ডসই ম্যাচ করতে পারলাম, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এই প্রশ্নের আনসার, অর্থাৎ এমসিকিউ 29 এর আনসার আমরা এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত করেই হয়তো করে ফেলতে পারবো, আমরা এতটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে। সো 29 নম্বর এমসিকিউ এর আনসার আসছে প্যারাগ্রাফ বি থেকে, সেটাও আমরা লোকেট করতে পারলাম। ওকে, তারপর আমরা দেখব 30 নম্বর এমসিকিউটা কোথা থেকে আসছে, ঠিক আছে। সো 30 নম্বর এমসিকিউ, এখানে আমরা কিওয়ার্ডস হিসাবে নিলাম হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, রেজাল্টটাকে নিলাম কিওয়ার্ডস থাউজেন্ডস অফ পিপল মুভিং ক্যালিফোর্নিয়া। সো এই থাউজেন্ডস অফ পিপল এটা হচ্ছে আমাদের এখানে মেইন কিওয়ার্ডস। ক্যালিফোর্নিয়াটা আমরা আসলে মেইন কিওয়ার্ডস হিসেবে নিচ্ছি না, কারণ এটা আমরা প্রায় সব জায়গাতেই পাবো, এটা একটা নাম। সো এখানে মেইন বিষয়টা হচ্ছে ক্যালিফোর্নিয়া, সেজন্য আমরা ক্যালিফোর্নিয়াটাকে নিলাম না। আমরা রেজাল্টটাকে নিতে পারি 2 নম্বর কিওয়ার্ডস হিসাবে। ওকে, তো থাউজেন্ডস অফ পিপল মুভিং টু ক্যালিফোর্নিয়া, এটা কোথায় আছে আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। যেহেতু আমরা প্যারাগ্রাফ এ থেকে বি থেকে 2টা আনসার লোকেট করেছি, আমরা 30 নম্বর প্রশ্ন প্যারাগ্রাফ সি থেকে দেখবো, ঠিক আছে। হ্যাঁ, এই যে থ্রু আউট 1849 থাউজেন্ডস অফ পিপল অ্যারাউন্ড দ্য ইউনাইটেড স্টেটস। তো এইখানে আমরা প্রথম কিওয়ার্ডসটার ম্যাচ পেয়ে যাই, ঠিক আছে। একটু যদি আমরা দেখি তাহলে আর্ডুয়াস জার্নি টু ক্যালিফোর্নিয়া, সে হ্যাঁ এইখানে আমরা ক্যালিফোর্নিয়া, এখানে আমরা হুবহু কিওয়ার্ডসগুলোর ম্যাচ পেয়ে গেলাম। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে হ্যাঁ 30 নম্বর প্রশ্নের আনসার এই জায়গা থেকে আইব, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন দেখি কতটুকু জায়গা থেকে অ্যান্সারটা আসবে, আনুমানিক এই জায়গা থেকে আমরা কিওয়ার্ডসগুলোর ম্যাচ পেলাম, ঠিক আছে। তো আশা করা যায় এতটুকু জায়গা থেকে এই এমসিকিউটা পরে আমরা আনসার করে ফেলবো, ঠিক আছে। ওকে, ফাইন। তারপরে আমরা তারপরের প্রশ্নটা দেখবো, ঠিক আছে। 31 নম্বর প্রশ্নটার আনসার কোত্থেকে আসতেছে, ঠিক আছে। সো এখানে আমরা একটু ডিফারেন্ট কালার নিয়ে নেই। ওকে, সো 31 কোয়েশ্চেন। ওকে, এখানে আমরা কিওয়ার্ডস কি নিব, এখানে কিওয়ার্ডস নিতে পারি আমরা হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট ইউজিং পেইন্টস। এই যে পেইন্টস শব্দটা আমরা কিওয়ার্ডস হিসাবে নিলাম, রকার শব্দটা নিলাম। ওকে, ফাইন। গোল্ডকে অনুসন্ধান করার জন্য রাইটার আসলে কি বলছেন। পেইন্টস 1 নম্বর কিওয়ার্ডস, রকারটা হচ্ছে 2 নম্বর কিওয়ার্ডস। এই বিষয় নিয়ে রাইটার কী বলছে, কী সাজেস্ট করছে এখানে, ঠিক আছে, এটা আমরা দেখব। ওকে, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এখানে 2টা বিষয় নিয়ে বলছে, পেইন এবং রকার্স, এই 2টা আমাদের কিওয়ার্ডস, ঠিক আছে। আমরা যদি একটা ইন্টারেস্টিং বিষয় আমরা এখানে দেখাই তাহলে এই যে গ্যাপ ফিলিংয়ের ক্ষেত্রে তারা কি বলতেছে,
বেসিক টেকনিক ফর এক্সট্রাক্টিং গোল্ড, অর্থাৎ গোল্ড কীভাবে আপনি এক্সট্রাক্ট করবেন মাটি থেকে বা পাথর থেকে, কীভাবে এক্সট্রাক্ট করবেন, আলাদা করবেন, এটার জন্য বেসিক টেকনিক, ঠিক আছে। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা এখানেও দেখতে পারি এই যে হ্যাঁ দ্য মোস্ট বেসিক মেথড, তারপর এই যে এখানে বলছে স্মল অ্যামাউন্টস আর পুট ইন এ পেইন। এই যে পেইন আমরা একটু আগেই যে এমসিকিউতে দেখতে পেলাম আমরা এই যে 1 নাম্বার পেইন, হ্যাঁ ওইখানেও পেইন নিয়ে কথা হয়েছে, ঠিক আছে। সো এই যে পেইনটা, তারপর আমরা যদি দেখি দ্য রকার ওয়াজ অলসো ইউজড, এই যে দ্য রকার এই কিওয়ার্ডসটা আবার এমসিকিউতে আমরা এইখানেও পাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ 31 প্রশ্নের আনসার যেই জায়গা থেকে আসবে ওই একই জায়গা থেকে আমরা 37 to 40 কোয়েশনসগুলোর আনসার করতে পারবো। অর্থাৎ আমরা এখানে ইজিলি এক ডিলে 2টি পাখি শিকার করতে পারবো, ঠিক আছে। এক ডিলে 2টি পাখি না আরও বেশিও পাখি হতে এখানে শিকার হয়ে যাবে, আমরা একটু দেখবো। তাহলে প্রথমে আমরা দেখি 31 নম্বর প্রশ্নের আনসারটা কোত্থেকে আসে, ঠিক আছে। তো যেহেতু এমসিকিউগুলো ধারাবাহিকভাবে আসে আমরা প্যারাগ্রাফ ডিতে দেখবো, ঠিক আছে। সো ডি নাম্বারে যদি হ্যাঁ প্রথমে একটা ইন্টারোগেটিভ কথা বলছে ওরা, হাউ ডিড অল দিজ উড বি মাইনার্স সার্চ ফর গোল্ড, হ্যাঁ মাইনার্সরা কীভাবে গোল্ডের জন্য সার্চ করতেছে এরকম সামথিং। হ্যাঁ এই যে পেইনিং আমাদের 1 নাম্বার কিওয়ার্ডসটা আমরা এখানে লোকেট করতে পারলাম, ঠিক আছে। আমরা যদি এখন রকার্সটা খুঁজি তাহলে আমরা প্যারাগ্রাফ ডিতে রকার্স নিয়ে কোনো কথা পাই না। আমরা প্যারাগ্রাফ ই এর শুরুতে হয়তো রকার্স পেয়ে যাবো, হ্যাঁ এই যে ই এর শুরুতেই আমরা রকার্স পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কিওয়ার্ডসটা, ঠিক আছে। সো আমরা রকার্স ই নাম্বার প্যারাগ্রাফে এবং পেইন্স ডি নাম্বার প্যারাগ্রাফে পেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ 31 নম্বর এমসিকিউ এর আনসারটা করতে হবে আমাদের প্যারাগ্রাফ ডি এবং ই, এই দুইটো প্যারাগ্রাফ পড়ে। এই দুইটা প্যারাগ্রাফ যদি আমরা ঠিকঠাক ভালোভাবে না পড়ি তাহলে কিন্তু 31 নম্বর আনসারটা আমরা ভালোভাবে করতে পারবো না, ঠিক আছে। সো আমরা যদি এইটা আলাদা করি তাহলে এইটা আসছে কোত্থেকে, এই যে হ্যাঁ এই জায়গা থেকে আনসার আসবে 31 নাম্বারটার, এবং ওই যে আমরা ওই যে গ্যাপ ফিলিংগুলো দেখছিলাম 37 to 40 পর্যন্ত। আবার এটার সাথে সম্পৃক্ত রয়েছে প্যারাগ্রাফ ইটাও, ঠিক আছে। সো এই জায়গাটাও আমাদেরকে পড়তে হবে এই প্রশ্নগুলোর জন্য। সো আমরা এখানে যা করলাম তা হচ্ছে গিয়ে আমরা এমসিকিউ এর আনসারগুলো কোত্থেকে আসছে সেইটা লোকেট করলাম, ঠিক আছে। সো এমসিকিউ আনসার করার জন্য আমরা এতটুকু জায়গা আমাদেরকে পড়তে হবে, এবং এই সামারিগুলোও আমরা আনসার করে ফেলতে পারবো যখন আমরা এমসিকিউ আনসার করবো ওই ডি এবং ই প্যারাগ্রাফ পড়ে, ঠিক আছে। সো আমরা দেখলাম কীভাবে এমসিকিউগুলো কোত্থেকে আসতেছে। আমি আপনাদেরকে 2টি আনসার কীভাবে হয় এমসিকিউ দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা আবার করতে পারবেন। ওকে, সো এখন আমরা দেখবো কীভাবে আমরা এক ডিলে 2টি পাখি শিকার করতে পারি, ঠিক আছে। সো প্রথমে আমরা এমসিকিউ এর আনসার করবো এবং দেখবো এটার পাশাপাশি আমরা আর কি করতে পারি, ঠিক আছে। সো 28 number MCQ, the writer suggests that Marshall's discovery came at a good time for the US because Marshall যে গোল্ড ডিসকভার করছে ওই এলাকাতে একটা ইউএসের জন্য একটা ভালো সময় আসছিল। কেন এটা ইউএসের জন্য ভালো সময় আসছিল? সো আমরা এই বিষয়টা লোকেট করেছিলাম প্যারাগ্রাফ এতে। অন জানুয়ারি 24, 1848, জেমস উইলসন মার্শাল, এ কার্পেন্টার, তিনি একজন কার্পেন্টার ছিলেন, ফাউন্ড এ স্মল ফ্লেক্স অফ গোল্ড, তিনি একটি গোল্ড পেয়েছেন। ওকে, কোথায়? আমেরিকান রিভার নেয়ার কলোমাতে। ওকে, এখানে তার নাম আরও অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো এখানে মেইন যে কথাটা যেটার জন্য আনসারটা হবে সেটা হচ্ছে কি, এজ ইট হ্যাপেন্স, যখন তিনি গোল্ড পান, জাস্ট ডেইজ আফটার, কিছুদিন পর মার্শালস ডিসকভারি, তার এই ডিসকভারির পর দ্য ট্রিটি অফ গুয়াদালুপ হিডালগো ওয়াজ সাইন্ড। সো তিনি যখন গোল্ড পান তার কিছুদিনের মধ্যেই বা কিছুদিন পর কি হয়েছে, একটা ট্রিটি সাইন্ড হয়েছে। কি ট্রিটি? এন্ডিং দ্য মেক্সিকান আমেরিকান ওয়ার অ্যান্ড ট্রান্সফারিং ক্যালিফোর্নিয়া উইথ ইটস মিনারেল ডেপোজিটস ইনটু দ্য ওনারশিপ অফ দ্য ইউনাইটেড স্টেটস। মেক্সিকান ওয়ারটা কি হয়েছে? এন্ডিং দ্য মেক্সিকান আমেরিকান ওয়ার, অর্থাৎ আমেরিকা এবং মেক্সিকার যে যুদ্ধটা ছিল সেইটার সমাধান হয়েছে একটা ট্রিটির মাধ্যমে, চুক্তির মাধ্যমে। সো এই চুক্তির মাধ্যমে এই যে ক্যালিফোর্নিয়া ছিল, ক্যালিফোর্নিয়াটা কি হয়েছে? ট্রান্সফারিং ক্যালিফোর্নিয়া উইথ ইটস মিনারেল ডিপোজিট, অর্থাৎ এর যে খনিজ সম্পদ রয়েছে সবগুলা নিয়ে এটা কি হয়ে গেছে? ইনটু দ্য ওনারশিপ অফ দ্য ইউনাইটেড স্টেটস, এটা ইউনাইটেড স্টেটসের ওনারশিপে চলে আসছে। সো ইউএসের জন্য ভালো কি? ইউএসের জন্য ভালো হয়েছে কি, ক্যালিফোর্নিয়াটা ইউএসের আন্ডারে চলে আসছে, তার যত মিনারেল ডিপোজিটস ছিল। এতটুকু পড়ার পর আমরা এখন আনসারটা নির্ণয় করবো। আমরা যদি এ নাম্বার অপশনটা দেখি, দ্য মেক্সিকান আমেরিকান ওয়ার ওয়াজ এন্ডিং, সো দেয়ার ওয়ার ম্যান নিডিং ওয়ার্ক। হ্যাঁ, ম্যান নিডিং ওয়ার্ক নিয়ে কোনো কথাই পাই নাই, আমরা এটাকে ইলিমিনেট করতে পারি ইজিলি। হিজ এক্সপার্টাইজ ইন ওয়াটার পাওয়ার উড বি ইউজফুল ইন গোল্ড মাইনিং, তার যে অভিজ্ঞতা রয়েছে ওয়াটার পাওয়ার সমিল বানাতে, এটা গোল্ড মাইনিংয়ের ক্ষেত্রে ইউজফুল হবে, এটাও আমরা একেবারে অপ্রাসঙ্গিক, এটাও আমরা ইলিমিনেট করতে পারি। দ্য পপুলেশন অফ ক্যালিফোর্নিয়া হ্যাড অলরেডি বিগান টু ইনক্রিজ, এই বিষয় নিয়ে আমরা এখনও কোনো কথা পাইনি, ঠিক আছে। হয়তো আমরা পরবর্তী লাইনটা যদি পড়তাম তাহলে পেয়ে যেতাম, আমরা একটু দেখে ফেলি ওইখানে পরবর্তী লাইনটা। হ্যাঁ, এট দ্য টাইম
ওই সময়ে অর্থাৎ যেই সময়ে ও কিছু গোল্ড পায় ওইখানে, ওই সময়ে দ্য পপুলেশন অফ দ্য টেরিটরি কনসিস্টেড অফ 6,500 ক্যালিফোর্নিয়ান্স। সো ওই সময়ে ওই টেরিটরিতে মানুষ ছিল 6,500 ক্যালিফোর্নিয়ান্স, ঠিক আছে, স্প্যানিশ মেক্সিকান ডিসেন্ট, ওকে, 700 ফরেনার্স যারা আমেরিকান ছিল এবং আরও 1,50,000 নেটিভ আমেরিকান সামথিং, ওকে। সো এখানে পপুলেশন ইনক্রিজ হয়েছে এইরকম কোনো কথা বলা নাই। ওই সময় ওই এলাকাতে কীরকম জনসংখ্যা ছিল এইটাই বলছে, অ্যাট দ্য টাইম, ওই সময়ে। ইনক্রিজ নিয়ে কোনো কথা আমরা এখানে পাই নাই। তাহলে এখানে যে সি নাম্বার, দ্য পপুলেশন অফ ক্যালিফোর্নিয়া হ্যাড অলরেডি বিগান টু ইনক্রিজ র্যাপিডলি, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল অলরেডি, এরকম কোনো কথা নাই, আমরা এটা ইরেজ করতে পারি। তাহলে আনসারটা হচ্ছে ডি, দ্য রিজিয়ন ওয়াজ অ্যাবাউট টু কাম আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ইউএস। ওই এলাকাটা ইউএসের আন্ডারে আসছে, সেই জন্য এটা ইউএসের জন্য একটা ভালো সময় ছিল। এই যে প্রশ্নোত্তর বলছে, দ্য রাইটার সাজেস্ট দ্যাট মার্শালস ডিসকভারি কেম এট এ গুড টাইম ফর দি ইউএস। এটা ইউএসের জন্য একটা ভালো সময় আসছিল। ইট ইজ বিকজ ওর মিনারেল ডিপোজিটস নিয়ে এটা ইউএসের আন্ডারে চলে আসছিল, এই জন্য এটা। এই যে আমরা একটা জায়গা এক্সট্রা পড়লাম, এট দ্য টাইম, এই থেকে এতটুকু পর্যন্ত, এই নির্দিষ্ট জায়গাটা এট দ্য টাইম থেকে শেষ অংশটা, এটা আমাদেরকে বোঝাতে সাহায্য করেছে যে সি নাম্বারটা কীভাবে আনসার না। এবার এই প্যারাগ্রাফটা আমাদের পুরো পড়া হয়ে গেছে। এবার আমরা দেখব এই প্যারাগ্রাফ থেকে আমরা কোনো প্যারাগ্রাফ ম্যাচিংয়ের আনসার করতে পারি কি না। যদি আমরা আনসার করতে পারি তাহলে আমরা একটি দিলে দুইটি পাখি শিকার করা হয়ে যাবে এইখান থেকে। হ্যাঁ, আপনারা একটু ট্রাই করতে পারেন ভিডিওটা স্টপ করে। হ্যাঁ, এইখানে 35 নম্বরের আনসার কিন্তু আমরা প্যারাগ্রাফ এ দিতে পারি। ইট ইজ বিকজ এখানে বলতেছে ডিটেলস অফ দ্য প্রি গোল্ড রাশ পপুলেশন অফ ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়াতে গোল্ড রাশের পূর্বে কতটুক বা কতজন জনসংখ্যা ছিল, কতজন মানুষ ছিল, পিপল ছিল, এইটার ডিটেলস দেয়া আছে। সো প্রি গোল্ড রাশ অর্থাৎ গোল্ড রাশ শুরুর পূর্বে এইখানে যে ইনফরমেশন দেয়া আছে এট দ্য টাইম থেকে এতটুকু পর্যন্ত, এটা গোল্ড রাশ শুরুর পূর্বে, ঠিক আছে, অর্থাৎ যখন গোল্ড পাওয়া গেছে ঠিক ওই সময়েই, ওই সময়ের জনসংখ্যা। তাহলে এইখান থেকে আমরা আনসার দিতে পারলাম 35 নম্বর প্রশ্নের, ঠিক আছে। সো আপনারা দেখতে পারলেন একটা এমসিকিউ আনসার করার পর আমরা ওই একই প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফ ম্যাচিংয়ের আনসার করতে পারছি, ওকে। আমরা এক দিলে দুইটি পাখি শিকার করে ফেললাম। এবার আমরা 29 নম্বর প্রশ্নটা একটু দেখবো কীভাবে এটা আনসার করতে পারি। হোয়াট ওয়াজ দ্য রিয়েকশন ইন 1848? 1848 কী রিয়েকশন ছিল একটা নিউজের অফ দ্য ডিসকভারি অফ গোল্ড, গোল্ড পাওয়া গেছে, ওই নিউজের ওই ডিসকভারির রিয়েকশনটা কী ছিল, ওকে। সো আমরা এটা ফাইন্ড আউট করেছিলাম প্যারাগ্রাফ বিতে। এই যে এইখানে রয়েছে, though Marshall and Sutter tried to keep the news of the discovery quiet, word got out. অর্থাৎ মার্শাল এবং সাটার তারা চেয়েছিল এই নিউজটা কি হবে, কোয়াইট, শান্ত, এটা প্রকাশ করবে না, কিন্তু কতটা বের হয়ে গেছে, ওকে। অ্যান্ড বাই মিড মার্চ 1848, মার্চের মধ্যখানে 1848-এ একটা নিউজ পেপার রিপোর্টিং দ্যাট লার্জ কোয়ান্টিটিজ অফ গোল্ড ওয়ার বিং ফাউন্ড। সো একটা নিউজ পেপার বলতেছে যে হ্যাঁ প্রচুর পরিমাণ গোল্ড পাওয়া গেছে বা পাওয়া যাচ্ছে একটি জায়গাতে। এবার আমরা দেখি রিয়েকশনটা, এই যে রিয়েকশন, মানুষের রিয়েকশন কী ছিল। তো দ্য ইনিশিয়াল রিয়েকশন ইন সান ফ্রান্সিসকো ওয়াজ ডিসবিলিভ, মানুষ এই নিউজটা বিশ্বাস করছিল না। তারপর স্টোর কিপার, একজন শপকিপার, তার নাম হচ্ছে স্যাম ব্রানেন, set of a frenzy when he paraded through town displaying a small bottle of containing gold from Sutter's Creek. সে কি করছে, সে রাস্তার মধ্যে বের হয়ে গেছে একটা বোতলের মধ্যে কিছু গোল্ড নিয়ে এবং সেটা প্রদর্শন করতেছে। তারপর কি হয়েছে, বাই মিড জুন some 3/4 of the male population of San Francisco had left town for the gold mines and the number of miners in the area reached 4,000 by August. তো এই বিষয়টার পর সে যখন এইগুলা শহরে প্রদর্শন করছে, তারপর 3/4 of the male population, স্যান ফ্রান্সিসকোর প্রায় 75% মেল মানুষ কি হয়েছে, লেফট টাউন, তারা শহর ত্যাগ করে ফেলেছে ফর দ্য গোল্ড মাইন্স, অর্থাৎ ওই ক্যালিফোর্নিয়াতে যাওয়ার জন্য, ওই গোল্ড মাইনে যাওয়ার জন্য। অ্যান্ড দ্য নাম্বার অফ মাইনার্স ইন দ্য এরিয়া রিচড 4,000 বাই অগাস্ট, এবং অগাস্টে ওই এলাকাতে 4,000 মানুষ হয়ে গেছে, 4,000 মানুষে পৌঁছাইছে। তো এইখানে আমরা যদি এবার আসি অপশনে 30 নম্বরে, The press played a large part in convincing the public of the riches available. এইখানে বলছে যে সংবাদ মাধ্যমটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানুষদেরকে বোঝাতে যে হ্যাঁ এখানে অনেক গোল্ড পাওয়া যায়। এটা কিন্তু না, সংবাদ মাধ্যম বা নিউজটাকে মানুষ বিশ্বাসই করে নাই। Many men in San Francisco left immediately to check it out for themselves. So সান ফ্রান্সিসকোর অনেক মানুষ নিউজটা পাওয়ার পর ইমিডিয়েটলি চলে গেছে এটা চেক করার জন্য। আমরা যদি বিষয়টা আরেকবার দেখাই আপনাদেরকে, এইখানে ছিল মিড মার্চ 1848,
ঠিক আছে, একটা নিউজ পেপার এটা রিপোর্ট করেছিল যে লার্জ কোয়ান্টিটি অফ গোল্ড এইখানে পাওয়া যাচ্ছে, কিন্তু ওইখানে মানুষ কখন গেছে? মানুষ গেছে মিড জুন, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রায় 3 মাস পর মানুষ ওইখানে জড়ো হয়েছে। তাহলে এটা ইমিডিয়েটলি ওরা যায় নাই, আমরা এইখানে বি নম্বরটাও এলিমিনেট করতে পারি। ওকে, তারপর সি নাম্বার, পিপুল নিডেড টু সি ফিজিক্যাল এভিডেন্স বিফোর দে টুক ইট সিরিয়াসলি, অর্থাৎ ওই বিষয়টাকে, গোল্ড পাওয়া গেছে এই বিষয়টাকে সিরিয়াসলি নেওয়ার জন্য তাদেরকে ফিজিক্যাল এভিডেন্স প্রয়োজন ছিল। এইটা হচ্ছে এইখানে আনসার। বিকজ মানুষ যখন নিউজটা শুনে তখন তারা এটা বিশ্বাস করে নাই, কিন্তু একজন মানুষ যখন ওই গোল্ড নিয়ে প্রদর্শন করেছিল টাউনে, তখন মানুষ এটা বিশ্বাস করেছে এবং তারপর ওইখানে ছুটে গিয়েছিল। ওকে, প্যারাগ্রাফ বিটা আমরা সম্পূর্ণ পড়ে ফেলেছি 29 নম্বর এমসিকিউ এর আনসার করার জন্য। প্যারাগ্রাফ বিতে কী কী আছে সবগুলো আমাদের জানা। এবার আমরা প্যারাগ্রাফ ম্যাচিংটা দেখবো কীভাবে আনসার করতে পারি, ঠিক আছে, বা এই প্যারাগ্রাফ বি এর সাথে প্যারাগ্রাফ ম্যাচিংয়ের কোনো স্টেটমেন্টের মিল পাওয়া যায় কিনা আমরা যদি একটু দেখেন। ওকে, আমরা দেখি কোনটার সাথে এটার মিল পাওয়া যায়। সো হ্যাঁ, 34 নম্বরটার আনসার আমরা দিতে পারি। 34 নম্বরটাতে কী বলছে? এ মেনশন অফ এন ইন্ডিভিজুয়াল হু কনভিন্সড মেনি অফ দ্য এক্সিস্টেন্স অফ গোল্ড ইন ক্যালিফোর্নিয়া, এটার আনসার আমরা বি দিব। কিসের জন্য? এইখান থেকে বলতেছে যে এ মেনশন অফ এন ইন্ডিভিজুয়াল, একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির কথা উল্লেখ রয়েছে যে কনভিন্সড করেছে, মানুষকে বুঝিয়েছে মেনি অফ দ্য এক্সিস্টেন্স, অনেক পরিমাণ গোল্ড পাওয়া যাচ্ছে ক্যালিফোর্নিয়াতে। সো যখন ওই ইন্ডিভিজুয়াল মানুষ, এই যে এইখানে স্যাম ব্রানেন, যখন তিনি প্যারেড করলেন ডিসপ্লেইং এ স্মল বুটল কন্টেইনিং গোল্ড ফ্রম সাটার্স ক্রিক, ওকে, যখন তিনি প্যারেড করলেন, ডিসপ্লে করলেন, তখন মানুষ এটা বিশ্বাস করলো। ঠিক আছে, তাহলে আমরা আনসার করতে পারলাম 34 নাম্বার। ওকে, আপনারা এখন একটা কাজ করতে পারেন, ভিডিওটা স্টপ করে 30 নম্বর প্রশ্নের আনসার করেন। ঠিক আছে, ওকে, আপনারা আশা করি অলরেডি অনেকে আনসারটা পেয়ে গেছেন। যারা পান নাই তাদের জন্য আমরা আনসারটা একটু লুকিট করে দিচ্ছি। আনসারটা হচ্ছে সি নাম্বার, সাম অফ দোজ হু স্টেড বিহাইন্ড হ্যাড টু টেক অন আনএক্সপেক্টেড রুলস, যারা পেছনে রয়ে গেছিল তাদেরকে আনএক্সপেক্টেড রুলস কী করতে হয়েছে? প্লে করতে হয়েছে। এই বিষয়টার আনসার আসছে এই যে এই জায়গা থেকে, এই যে যখন মানুষ লেফট দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড লোকাল এরিয়াজ ইন টার্ন দেয়ার ওয়াইফস, তাদের ওয়াইফসগুলো কী হয়েছে? হ্যাড নো অপশন, তাদের কোনো অপশন ছিল না, but to shoulder different responsibilities such as running firms or businesses, and many made a real success of them, অর্থাৎ মেল মেম্বার্সরা, ফ্যামিলিয়ার মেল মেম্বার্সরা চলে যাওয়ার পর ফিমেলদেরকে ওই মেল মেম্বার্সদের দায়িত্ব পালন করতে হয়েছে এবং তারা অনেকেই এই সেক্টরে সফল হয়েছে। সো আমরা এই জায়গা থেকে আনসারটা করতে পারলাম। ঠিক আছে, আমরা যদি দেখতে চাই এই প্যারাগ্রাফের সাথে আর কোনো কিছুর মিল পাওয়া যায় কিনা, অর্থাৎ প্যারাগ্রাফ ম্যাচিং থেকে কোনো প্রশ্ন আসে কিনা, তাহলে আমরা একটু দেখবো। এইখানে 32 নম্বরটা হচ্ছে প্যারাগ্রাফ সি এর আনসার, এ রেফারেন্স টু ওয়েজ অফ মেকিং মানি ইন ক্যালিফোর্নিয়া আদার দেন মাইনিং ফর গোল্ড, এই বিষয়টার আনসার আসছে প্যারাগ্রাফ সি দিকে। আমরা বিষয়টা একটু লোকেট করে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এই জায়গা থেকে, এই যে টাউনস হ্যাড স্প্রাং আপ অল ওভার দ্য রিজন কমপ্লিট উইথ শপস, এই যে এইখানে শপস রয়েছে, আদার বিজনেসেস, ওকে, বিজনেসেস, শপস, এইগুলোর মাধ্যমে সিকিং টু মেক দেয়ার ওন গোল্ড রাশ, মানুষ নিজেদের সম্পত্তি এখানে বৃদ্ধি করছিল বা ইনকাম করতেছিল। সো গোল্ড মাইনিং ব্যতীত আরও কী কী মাধ্যমে তারা আর্ন করতেছিল এইটা পাওয়া যায় প্যারাগ্রাফ সিতে, যে রেফারেন্স টু ওয়েজ অফ মেকিং মানি, ওরা মানি মেক করতেছিল গোল্ড মাইনিং ব্যতীত, আর সেটা হচ্ছে কি এখানে শপস এবং অন্যান্য ব্যবসা এইগুলো। ওকে ওকে, প্যারাগ্রাফ সি থেকেও আমরা দুইটা প্রশ্ন আনসার করতে পারলাম, একটা এমসিকিউ এবং একটি প্যারাগ্রাফ ম্যাচিং। এবার আমাদেরকে প্যারাগ্রাফ ডি এবং ই, এই দুইটা প্যারাগ্রাফ পরে আমাদেরকে 31 এমসিকিউ আনসার করতে হবে এবং এইখানে যে গ্যাপ ফিলিং রয়েছে এইগুলো আনসার করতে হবে। ওকে, আমরা যদি একটা দেখিয়ে দিই আপনাদেরকে, প্যারাগ্রাফ ডিটা একটু যদি আমরা পড়ি, আমরা প্যারাগ্রাফ ডিটা পড়ব কিসের জন্য? আমরা পড়বো গ্যাপ ফিলিংয়ের জন্য। ওকে, তো এখানে যদি আমরা একটু কিওয়ার্ডস নিয়ে নিই, দ্য মোস্ট বেসিক মেথড, সবচেয়ে বেসিক মেথড যেটা অনেক মাইনার্সরা ব্যবহার করে গোল্ড মাইন করতে, সেটা হচ্ছে গিয়ে উইথ ডিগিং সাম, তারা খনন করে সাম ড্যাশ আউট অফ রিভার, অর্থাৎ নদী থেকে তারা কোনো কিছু খনন করে তুলে নিয়ে আসে। ঠিক আছে, সো নদী থেকে কী নিয়ে আসে ওইটা হচ্ছে এইখানের আনসার। সো রিভারটা আমরা কিওয়ার্ডস হিসেবে নিতে পারি। ঠিক আছে, তারপরে এই যে ডিগিং সাম, কি ডিগ করতেছে, বেসিক মেথড, যেহেতু আমরা অলরেডি বলছি প্যারাগ্রাফ ডি থেকে আনসারটা আসছে, যেখানে এই যে পেইনিং মেথডটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে কি, হ্যাঁ, ওয়াজ দ্য ওল্ডেস্ট ওয়ে, এটা হচ্ছে দ্য বেসিক, এই যে দ্য বেসিক কিওয়ার্ডস আমরা ম্যাচ পেলাম, প্রসিডিউর পদ্ধতি অথবা মেথড, সিমিলার, ওইখানে মেথড এখানে প্রসিডিউর বলছে। ওয়াজ টু প্লেস সাম, এই যে সাম গোল্ড বেয়ারিং, গোল্ড রয়েছে মেটেরিয়াল,
যেই মেটেরিয়ালে গোল্ড রয়েছে ওই রকম কিছু মেটেরিয়াল, উদাহরণস্বরূপ রিভার, নদী থেকে পাওয়া যায় গ্রাভেল, এই গ্রাভেলটা হচ্ছে গিয়ে এইখানে আনসার। কি, ডিগিং সাম গ্রাভেল আউট অফ এ রিভার অ্যান্ড হোপিং ইট মাইট কন্টেন গোল্ড, এবং তারা ধারণা করে এটার মধ্যে গোল্ড রয়েছে, সো এখানে গ্রাভেলটা হচ্ছে আনসার। ওকে, আমরা একটা আনসার করতে পারলাম, 37 নম্বরটা হচ্ছে গ্রাভেল, ঠিক আছে। সো আমরা যখন 37 নম্বর প্রশ্নটা আনসার করলাম তখন আমাদের উচিত, বা এইগুলো যখন আনসার করতেছি তখন আমাদের উচিত ডি নম্বর প্যারাগ্রাফটা ভালোভাবে পড়ে নেওয়া, ঠিক আছে, কারণ এইটা থেকে আমরা পরবর্তীতে এই যে 31 MCQটা আনসার করবো, ঠিক আছে। সো আমরা দেখি তারপর কি আছে। হ্যাঁ, ওকে, আমরা 38-এর জন্য কিওয়ার্ডস নেই, সেটা হচ্ছে তারপরে কিওয়ার্ডস হচ্ছে গোল্ড ডাস্ট, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডস গোল্ড ডাস্ট, ঠিক আছে, যেটার ওজন অনেক বেশি। রিমেইন ইন দ্য পেইন, পেইনে থেকে যায়। ইফ দ্য মাইনার্স ওয়ার ভেরি লাকি, যদি মাইনার্স অনেক লাকি হয়, দেয়ার মাইট ইভেন বি সাম ড্যাশ টু, সো এখানে এই যে টু বলছে, যদি মাইনার্স লাকি হয় তাহলে এই গোল্ড ডাস্টের পাশাপাশি এখানে আরও একটা জিনিস থাকবে, তাহলে ওই জিনিসটা কি, আমরা গোল্ড ডাস্টটা পেয়ে গেলে ওই জিনিসটা আসলে আশা করি পেয়ে যাব, ঠিক আছে। সো আমরা যদি একটু স্ক্যান করি, এখানে স্ক্যান করবো, আমরা একটু পরে নিব, কারণ আমরা এই প্যারাগ্রাফ ডি থেকে দেখবো প্যারাগ্রাফ ম্যাচিংয়ের কোনো কিছু আনসার করতে পারি কিনা এবং MCQ এর কোনো কিছু আনসার আসে কিনা। ওকে, সো পরের লাইনটা যেটা আছে সেটা হচ্ছে কি, হ্যাঁ, ইনটু এ শ্যালো পেইন অ্যাড সাম ওয়াটার, ওই গ্রাভেলের মধ্যে কিছু পানি দেওয়া হয়, অ্যান্ড দেন কেয়ারফুলি সোয়ার্ল, এটা মিক্সচার করা হয়, নড়াচড়া করা হয়। ওকে, সো দ্য ওয়াটার অ্যান্ড লাইট মেটেরিয়াল স্পাইলড ওভার দ্য সাইড। ওকে, ইফ অল ওয়েন্ট ওয়েল, যদি সব কিছু ভালো থাকে, দ্য হেভিয়ার গোল্ড নাগেটস, একটু ভারী যে গোল্ড নাগেটসগুলো রয়েছে অথবা গোল্ড ডাস্ট উড সেটেল টু দ্য বটম অফ দ্য পেইন। সো এইখানে দুইটা জিনিসের কথা বলতেছে এরা, একটা হচ্ছে গিয়ে গোল্ড ডাস্ট, যেটা আমাদের মেইন কিওয়ার্ডস, আরেকটা হচ্ছে গোল্ড নাগেটস, অর্থাৎ তাদের ভাগ্য বা সব কিছু যদি ভালো থাকে তাহলে তারা দুইটা জিনিস পাবে, একটা হচ্ছে গোল্ড ডাস্ট, একটা হচ্ছে গোল্ড নাগেটস। সো আমাদের ওইখানে গোল্ড ডাস্ট বলা ছিল, আরেকটা কী ছিল সেইটা আমাদের প্রয়োজন ছিল, তাহলে আরেকটা ছিল এখানে নাগেটস, গোল্ড নাগেটস। সো গোল্ড নাগেটসটা শুধু হবে আনসার, ঠিক আছে। নাগেটসটা হচ্ছে এখানে জাস্ট আনসার। ওকে, ওয়ান ওয়ার্ড হবে, বিকজ এখানে আমাদেরকে প্রশ্নের মধ্যে কি বলছে, ওয়ান ওয়ার্ড অনলি, ঠিক আছে। সো ওয়ান ওয়ার্ড। সো আমরা প্যারাগ্রাফ ডিটার অনেকাংশেই পড়ে ফেলেছি, আমরা আরেকটু পড়ে ফেলি, ঠিক আছে। কি আছে শেষ অংশে, গোল্ড পেইন্টিং ওয়াজ স্লো, এই গোল্ড পেইন্টিং বিষয়টা খুবই স্লো ছিল ফর দ্য মোস্ট স্কিলফুল মাইনার, সব থেকে দক্ষ মাইনারের জন্য। অন এ গুড ডে ওয়ান মাইনার কুড ওয়াশ আউট অ্যাবাউট 50 পেইন্টস ইন দ্য ইউজুয়াল 12 hour ওয়ার্ক, একজন মাইনার সাধারণ দিনে 50 বার একটা পেইন ওয়াশ করতে পারতো 12 ঘন্টায়, ঠিক আছে। আমরা প্যারাগ্রাফ ডি পড়লাম, এবার দেখি MCQতে কোনো কিছু আনসার পাই কিনা। হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট ইউজিং পেইন্টস অ্যান্ড রকার্স টু ফাইন্ড গোল্ড, পেইন সম্পর্কে রাইটার কী বলছে, আমরা একটু ম্যাচ করে নিই। বথ মেথডস রিকোয়ার্ড দ্য এডিশন অফ মার্কিউরি, সো এটা বথ মেথডস নিয়ে যেহেতু কথা, এটা আনসার করার জন্য আমাদেরকে প্যারাগ্রাফ ডি এবং ই দুইটাই পড়তে হবে, ঠিক আছে। এ রকার নিডেড, রকার নিয়ে কথা আমরা এখানে পড়ি নাই, রকার নিয়ে অন্য প্যারাগ্রাফে আছে, এটা পড়েও আমাদের লাভ নাই। পেইন্টস ওয়ার দ্য বেস্ট সিস্টেম ফর নভিস মাইনার্স টু ইউজ, অর্থাৎ যারা নভিস মাইনার্স, যারা শিখতেছে মাইনিং, তাদের জন্য সবথেকে ভালো মাধ্যম হচ্ছে পেইন্টস। এইখানে এরকম কিছু বলে না, এখানে বলছে সবথেকে স্কিলফুল দক্ষ যে মাইনার তার জন্য এই পেইন্টিং সিস্টেমটা অনেক স্লো, তাহলে এটা বেস্ট মেথড, এটা এখানে বলে না, এটা আমরা এলিমিনেট করতে পারি। মাইনার্স হ্যাড টু ফাইন্ড এ ওয়ে রাউন্ড এ ডিজাইন ফল্ট ইন ওয়ান সিস্টেম, সো মাইনার্সদেরকে একটা নতুন সিস্টেম বা একটা নতুন সমাধান নিয়ে আসতে হয়েছে একটা ফল্টের জন্য, সো এইটাও এখানে নাই, আমরা প্যারাগ্রাফ ইটা পড়তে হবে, ঠিক আছে। প্যারাগ্রাফ ডি এর সাথে যদি আপনার প্যারাগ্রাফ ম্যাচিং দেখেন তাহলে কিন্তু আসলে কোনো কিছুই ম্যাচ পাওয়া যায় না, অর্থাৎ প্যারাগ্রাফ ডি থেকে প্যারাগ্রাফ ম্যাচিংয়ের কোনো আনসার আসে নাই। ওকে, এবার আমরা আনসার করব এই যে রকার নিয়ে যে কথা বলা হয়েছে, রকার সিস্টেমে প্যারাগ্রাফ ই থেকে, রকার ওয়াজ অলসো ইউজ, রকারও ব্যবহার করা হয়। ওকে, এ মাইনার উড পুট সাম আর্থ অ্যান্ড রক ইন টু দ্য হায়ার এন্ড টুগেদার উইথ সাম ওয়াটার। ওকে, একটা রকারের হায়ার এন্ডে একজন মাইনার কিছু আর্থ এবং কিছু পাথর একসাথে রাখবে, ঠিক আছে, পানির সাথে। ওকে, এতটুকু পর্যন্ত আমরা দেখলাম। কিওয়ার্ডস হিসেবে আমরা কী নিতে পারি, হি উড দেন শেক দ্য রকার, লার্জার স্টোন, তারপর তিনি কি করবেন, তিনি রকারটাকে শেক করবেন, নড়াচড়া করাবেন। লার্জার স্টোন, বড় ধরনের পাথর, স্টোনস মানে রক, বড় ধরনের পাথর। স্টাক, আটকে যাবে। ইন দ্য ড্যাশ, কিসের মধ্যে বড় পাথরগুলো আটকে যাবে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন জিনিসের মধ্যে। সো এইখানে আমরা যদি দেখি
So Isaac Humphrey is said to have introduced to the California goldfields. So এই রক আর্ট সিস্টেমটা আইজ্যাক হামফ্রি ইন্ট্রোডিউস করেছিলেন। ইট ওয়াজ সিম্পলি আ রেক্টেঙ্গুলার ওডেন বক্স, এটা একটা ওডেন বক্সের মধ্যে হয়ে থাকে এই রক আর্ট সিস্টেমটা, সেট এট এ ডাউনওয়ার্ড অ্যাঙ্গেল মাউন্টেড অন এ রকিং মেকানিজম। আচ্ছা, দ্য ডার্ট অ্যান্ড রক ওয়াজ dumped into the top followed by a bucket of water. এই যে ওয়াটার, এই যে ডার্ট এবং এই যে রক, এই কিওয়ার্ডসগুলো হচ্ছে গিয়ে ডার্ট, ওয়াটার এবং রক। আমরা একটু ম্যাচ করে দেখিয়ে দিই আপনাদেরকে। এই আর্থটাকে ডার্টের সাথে ম্যাচ করা হইতেছে, রকটা আমরা হুবহু পেয়ে গেলাম এবং এই যে ওয়াটার ওইখানেও আমরা হুবহু পেয়ে গেলাম। সো এগুলা কি করা হয়, এগুলা ম্যাচ করা হয়, ঠিক আছে। ডাম্পড ইনটু দ্য টপ ফলোইড বাই এ বাকেট অফ ওয়াটার, এক বালতি পানিও দেওয়া হয়। দ্য বক্স ওয়াজ রকড বাই হ্যান্ড, এই বক্সটাকে তারপর শেক করা হয় হাত দ্বারা, টু এজিটেট দ্য মিক্সচার, যাতে মিক্সচারটা এজিটেট হতে পারে। ওকে, দ্য বিগ রকস, এই যে বড় পাথরগুলা, এইখানে বলছিল লার্জ স্টোনস, কোথায় বলছিল, হ্যাঁ এইখানে বলছিল লার্জ স্টোনস, এই যে লার্জ স্টোনসগুলা, ঠিক আছে, বিগ রকস, আর এখানে বলছে লার্জ স্টোনস, ঠিক আছে। তো লার্জ স্টোন কিসের মধ্যে আটকে সেইটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ওয়ার কট ইন এ সিভ, এই যে সিভ মানে হচ্ছে ছাকনি, ঠিক আছে, সিভ মানে হচ্ছে ছাকনি। তো বড় বড় পাথরগুলো কোথায় আটকে যায়, সিভের মধ্যে আটকে যায়। সো আমরা আনসার হিসেবে লিখতে পারি SIEVE, সিভ, ঠিক আছে। ওকে, তারপর 40 নম্বর প্রশ্ন আমরা একটু দেখি। হোয়াইল গোল্ড ড্রপড টু দ্য বটম, তখন গোল্ডগুলো কী হয়ে যেত, বটমে পড়ে যেত। আনফর্চুনেটলি দ্য রকার ওয়াজ নট ডিজাইনড টু ক্যাচ হোয়াট ওয়াজ কল্ড ফ্লোর, এই রকার সিস্টেমটা ফ্লোর ক্যাচ করার জন্য ডিজাইন করা হয় নাই। হাউএভার এ প্রসেস ওয়াজ ইন্ট্রোডিউসড ইনভলভিং ড্যাশ, পরবর্তীতে একটি প্রসেস ইন্ট্রোডিউস করা হয় যেটার মধ্যে কোনো একটা জিনিস সম্পৃক্ত করা হয়, টু এনশিওর নো গোল্ড ওয়াজ ওয়াশড আউট ইন দ্য ওয়াটার, যাতে কোনো গোল্ড পানির মধ্যে মিশে না যায়। তাহলে ইন্ট্রোডিউস ইনভলভিং, তারা যে প্রসেসটা ইন্ট্রোডিউস করেছিল, প্রসেস ওয়াজ ইন্ট্রোডিউসড, ওইটার মধ্যে কী ছিল, কী ইন্ট্রোডিউস করেছে ওরা, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা একটু ভালো করে পড়ে নিব, কারণ এই প্যাসেজ থেকে, এই প্যারাগ্রাফ থেকে আমরা চেষ্টা করবো MCQ এবং অন্যগুলোও আনসার করা, ঠিক আছে। তারপর দ্য ওয়েস্ট exceeded with the lower and with the water and the heavy gold fell to the bottom of the box. Okay, এটা আমরা ওইখানেই দেখছি। The rocker had অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, এই রকার সিস্টেমের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ কি, ওয়ার দ্যাট ইট ওয়াজ ইজিলি ট্রান্সপোর্টেবল, এই রকারটা এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি নেওয়া যায়। ইট ডিড নট রিকোয়ার এ কনস্ট্যান্ট সোর্স অফ ওয়াটার, এটার খুব বেশি পরিমাণ বা বারবার পানি দিতে হয় না। মোস্ট ইম্পর্টেন্টলি এ মাইনার কুড প্রসেস মোর ডার্ট অ্যান্ড রক দেন উইথ এ পেইন, অর্থাৎ পেইন ব্যবহার করে যতটুকু পরিমাণ ডার্ট এবং রক প্রসেস করা যায়, তার থেকে বেশি প্রসেস করা যাবে রকার ব্যবহার করে, ঠিক আছে। দ্য প্রাইমারি ডিসঅ্যাডভান্টেজ, এই রকারের অসুবিধাটা হচ্ছে, ওয়াজ দ্যাট দ্য রকার হ্যাড ডিফিকাল্টি ইন ট্রেপিং দ্য স্মলেস্ট পার্টিকেলস অফ গোল্ড কমনলি নোন এজ ফ্লোর, অর্থাৎ গোল্ডের সব থেকে স্মলেস্ট পার্টিকেলস এগুলোকে ফ্লোর বলা হয়, এবং এইগুলাকে কি করতে পারে না, ট্রেপ করতে পারে না রকার সিস্টেমটা। এটা হচ্ছে গিয়ে এটার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। এই যে আনফর্চুনেটলি দ্য রকার ওয়াজ নট ডিজাইনড টু ক্যাচ হোয়াট ওয়াজ কল্ড ফ্লোর, ফ্লোরকে ক্যাচ করার জন্য এটা কি করা হয় নাই, ডিজাইন করা হয় নাই, ঠিক আছে। তাহলে এইটা আমরা পেলাম। তাহলে এই প্রসেসটা যখন, আরেকটা কি প্রসেস এড করা হয়েছিল, যখন এই ফ্লোরগুলা আর নষ্ট হচ্ছিল না বা যাচ্ছিল না, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তারপরের লাইনে যদি আমরা দেখি, সাম মাইনার্স এডেড স্মল অ্যামাউন্টস অফ মার্কিউরি, কিছু মাইনার কি সংযুক্ত করছে, এডেড সংযুক্ত করেছে স্মল অ্যামাউন্টস অফ মার্কিউরি এড করছে টু দ্য বটম অফ দ্য রকার ডিউ টু ইটস কেমিক্যাল কম্পোজিশন, এই মার্কিউরির কেমিক্যাল কম্পোজিশনের জন্য ইট হ্যাড এ ফেসিলিটি টু ট্র্যাপ ফাইন গোল্ড, মার্কিউরি ট্র্যাপ করতে পারতো ফাইন গোল্ড। সো তারা একটা প্রসেস ইন্ট্রোডিউস করেছিল যেটার মাধ্যমে ওই পূর্বের সমস্যাটা সমাধান হয়ে গেছে, অর্থাৎ গোল্ড ফ্লোরকে সে ট্র্যাপ করতে পারতো। এ প্রসেস ওয়াজ ইন্ট্রোডিউসড ইনভলভিং মার্কিউরি। সো এই মার্কিউরি অ্যাড করার ফলে তাদের ওই ডিসঅ্যাডভান্টেজ, রকারের ডিসঅ্যাডভান্টেজটা সমাধান হয়ে গেছিলো। এবার ওইটা কি করতে পারে, গোল্ডকে ট্র্যাপ করতে পারে, এই যে নো গোল্ড ওয়াজ ওয়াশড আউট ইন ওয়াটার। ওকে, আমরা এবার MCQটা আনসার করে ফেলি, ঠিক আছে। হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট ইউজিং পেইন্টস অ্যান্ড রকার্স, আমরা কিন্তু এই MCQটা আনসার করার জন্য প্যারাগ্রাফ G এবং E বিস্তারিত পড়েছি এবং ক্যাপগুলো আনসার করেছি। বোথ মেথড রিকোয়ার্স দ্য এডিশন অফ মার্কিউরি, দুইটি মেথডেই মার্কিউরিয়ার প্রয়োজন। আমরা যখন পেইন নিয়ে প্যারাগ্রাফ D-তে আলোচনা পড়েছিলাম তখন আমরা কোনো মার্কিউরির আলোচনা পাই নাই, তাহলে আনসারটা
হচ্ছে না, এই নাম্বারটা আমরা ক্রস আউট করতে পারি। এ রকার নিডেড মোর দেন ওয়ান মাইনার টু অপারেট ইট। একটা রকারে কতজন মানুষের প্রয়োজন, এইটা নিয়েও আমরা কোনো কথা পাই নাই ওই প্যারাগ্রাফ ইতে যখন আমরা এইটা পুরোপুরি পরে ওইটা আনসার করি, ঠিক আছে? তাহলে আমরা প্যারাগ্রাফ অপশন বিটাও এলিমিনেট করতে পারি। প্যারাগ্রাফ সি তো আমরা অলরেডি এলিমিনেট করেই ফেলেছি, তাহলে আমরা আনসারটা প্যারাগ্রাফ ডি দিব। মাইনার সেট টু ফাইন্ড এ ওয়ে রাউন্ড ডিজাইন ফল্ট ইন ওয়ান সিস্টেম। অর্থাৎ রকারে কি করতে হয়েছে, মাইনার্সদেরকে একটা সমাধান নিয়ে আসতে হয়েছে, অর্থাৎ ওইটা ফ্লোর ক্যাচ করে না গোল্ড ফ্লোরগুলা, সো তাদেরকে মার্কিউরিয়েট করতে হয়েছে। সো মাইনার্স হ্যাড টু ফাইন্ড এ ওয়ে রাউন্ড এ ডিজাইন, একটি ডিজাইনের মধ্যে যেটার মধ্যে ফল্ট ছিল। ওকে, তাহলে একটি ডিজাইন কোনটা, এই যে রকার্স নিয়ে তাহলে কথা হয়েছে। ওকে ফাইন, আমরা 31 নাম্বার আনসার করলাম। আমরা যদি প্যারাগ্রাফ ম্যাচিংয়ের দিকে তাকাই তাহলে প্যারাগ্রাফ ডি এবং ই থেকে আসলে কোনো আনসার আসে নাই, ঠিক আছে? ওকে, এবার আমাদের এইখানে আমরা আনসার করে ফেলেছি এমসিকিউগুলো এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো। আমরা এখানে দেখতে পারি মাত্র দুইটা প্যারাগ্রাফ ম্যাচিংয়ের প্রশ্ন রয়েছে, 33 এবং 36, এবং এইখানে আমাদের কাছে রয়েছে মাত্র দুইটা প্যারাগ্রাফ অবশিষ্ট। সো এই দুইটা প্যারাগ্রাফ পরে দুইটা প্যারাগ্রাফ ম্যাচিংয়ের আনসার করা এখন আর জটিল বিষয় না। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আমরা একটি ডিলে দুইটি পাখি শিকার করব, অর্থাৎ একটি প্যারাগ্রাফ পরে ওই প্যারাগ্রাফ থেকে যতগুলি প্রশ্ন আনসার আসছে সবগুলো কীভাবে আমরা একসাথে আনসার করতে পারি। এই টেকনিকটা আপনাদেরকে হেল্প করবে আইএলটিএসে ভালো স্কোর করার জন্য, এবং আপনাদের উচিত এই টেকনিকটা অবলম্বন করা, এটাকে রপ্ত করা। সো এটা বাসায় প্র্যাকটিস করেন। সো আমাদের এখানে এখন দুইটা প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফ এফ এবং জি, এবং প্যারাগ্রাফ ম্যাচিংয়ে রয়েছে আর দুইটি প্রশ্ন, 33 এবং 36। সো আপনারা ভিডিওটা স্টপ করে 33 এবং 36-এর আনসার নির্ণয় করেন। প্যারাগ্রাফ এফ অথবা জি দুইটার মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, যদি আপনারা আনসারটা করে ফেলেন তাহলে আমরা আনসারটা দিয়ে দিই। 33-এর আনসার হচ্ছে প্যারাগ্রাফ এফ থেকে আসছে, এবং 36-এর আনসার হচ্ছে প্যারাগ্রাফ জি। ওকে, that's all about today. I hope this video is going to help you with your IELTS preparation, and see you with another video.